নমস্কার, সাকসেস মিনিয়া WBPSC চ্যানেলে সকলকে স্বাগত। আজকে 6 নম্বর ক্লাস নিয়ে চলে এসেছি। তো আরআরবি গ্রুপ ডির যে এক্সাম হয়েছিল, ওই আরআরবি গ্রুপ ডির 2025-এর আজকের 6 নম্বর ক্লাস এবং যে আরও যে 5টা ভিডিও, সেই ভিডিও এই চ্যানেলে প্লেলিস্ট সেকশানে যাবে। প্লেলিস্টে আপলোড করে দেওয়া আছে, প্রথম থেকে শেষ পর্যন্ত তোমরা দেখে নেবে। এটা দেখো 28-21-2025-এর 4:30 থেকে 6টার যে শিফট, অর্থাৎ 6 নম্বর ক্লাস আজকে, অর্থাৎ 6 নম্বর যে শিফট, সেই শিফটের প্র্যাকটিস সেট জিকে এবং সায়েন্স আজকে করিয়ে দেবো। প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো এবং সমস্ত ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে প্লেলিস্ট সেকশানে যাবে। সেখানে দেবে আরআরবি গ্রুপ ডি প্রিভিয়াস ইয়ার কোশ্চেনে বলে একটি প্লেলিস্ট করে দিয়েছি, ওখান থেকে তোমরা পেয়ে যাবে। তো চলো প্রথম প্রশ্নতে যাওয়া যাক। প্রথম প্রশ্ন হলো, ব্রাইন থেকে সোডিয়াম হাইড্রক্সাইড প্রস্তুত করার জন্য কোন প্রক্রিয়াটি ব্যবহার করা হয়? সঠিক উত্তর হলো ব্রাইনের তড়িৎ বিশ্লেষণ। পরবর্তী প্রশ্ন 2 নম্বর প্রশ্ন হলো, কোষের আকার সম্পর্কে নিম্নলিখিত কোন বিবৃতিটি সঠিক? সঠিক উত্তর হলো অপশান এ, অর্থাৎ কোষের আকার তার কার্যকারিতার সঙ্গে সম্পর্কিত, জীবের আকারের সঙ্গে নয়। মানে কোষে যে পরিমাণ কাজ করার ক্ষমতা সেই রকমই হবে, কোনো জীবের যদি আকার বড় হয় তার কোষ বড় হবে এমন কিন্তু ব্যাপার নয়। তাই এই বিবৃতি হলো সঠিক। যে সমস্ত প্রশ্নগুলো তোমাদের অজানা থাকবে সেই প্রশ্নগুলো তোমরা খাতায় লিখে নেবে, তাহলে পরবর্তীতে রিভিশন করতে কিন্তু অনেকটাই সুবিধা হবে। তো চলো 3 নম্বর প্রশ্ন আলো থেকে দিয়েছে যে গোলীয় দর্পণের প্রধান অক্ষ সম্পর্কে নিম্নোক্ত কোন বিবৃতিটি সঠিক নয়, মানে কোন বিবৃতিগুলি ভুল সেটি তোমাদেরকে বলতে বলেছে। প্রথম বিবৃতি হলো, এটি হলো গোলীয় দর্পণের মেরু এবং বক্রতা কেন্দ্রের মধ্য দিয়ে যাওয়া একটি কাল্পনিক সরলরেখা, এটি হলো সঠিক। 2 নম্বর কি? 2 নম্বর হলো, প্রধান অক্ষটি তার মেরুতে দর্পণের উপর অভিলম্ব, এটিও হলো সঠিক। 3 নম্বর দিয়েছে, দর্পণ থেকে প্রতিফলনের পর প্রধান অক্ষের সমান্তরাল একটি রশ্মি দর্পণের বক্রতা কেন্দ্রের মধ্য দিয়ে যায়, এটি কিন্তু ভুল। এবং 4 নম্বর কি দিয়েছে, একটি গোলীয় দর্পণের ফোকাস তার প্রধান অক্ষের উপর অবস্থান করে না, এইটিও কিন্তু ভুল। তাই সঠিক নয় কোনটি, সেটি হলো 3 এবং 4, এবং 1 এবং 2 হলো এখানেতে সঠিক। এরপর আসি 4 নম্বর প্রশ্ন, আণবিক ভর কিভাবে গণনা করা হয়? সঠিক উত্তর হলো অপশান ডি, অর্থাৎ অণুতে উপস্থিত পরমাণুগুলির সকল পারমাণবিক যে ভর সেটি যোগ করে কিন্তু আণবিক ভর নির্ণয় করা হয়। এটা কিন্তু আমরা ক্লাস 9-10-তেই করেছি, যে আণবিক ভর নির্ণয় করা বা গণনা করা। এরপর আসি পরবর্তী প্রশ্ন। 5 নম্বর প্রশ্ন হলো, জলের সঙ্গে নিচের কোন ধাতুটি সবচেয়ে তীব্রভাবে বিক্রিয়া করে? সেটি হলো সোডিয়াম। তোমরা অনেকেই কিন্তু দেখে থাকবে যে সোডিয়ামকে জলে ফেলে দিলে কিন্তু সোডিয়াম জলের সাথে বিক্রিয়া করে আগুন লাগে এবং আওয়াজের সাথে বিস্ফোরণ ঘটায়। এই জন্য কিন্তু সোডিয়ামকে, যদি প্রশ্ন করতো যে সোডিয়ামকে কোথায় রাখা হয়, উত্তর হবে কিন্তু কালো কাঁচের ভিতরে কেরোসিনে ডুবিয়ে কিন্তু সোডিয়ামকে রাখা হয়, যাতে কোনো মতে বায়ুর সংস্পর্শে না এসে বায়ুর জলীয় বাষ্পের সাথে বিক্রিয়া না করে কোনো বিক্রিয়া না ঘটিয়ে দেয় বা বিস্ফোরণ না ঘটে, সেই কারণে কিন্তু কেরোসিনে ডুবিয়ে রাখা হয়। 6 নম্বর প্রশ্ন হলো, শুধুমাত্র উত্তপ্ত করলেই কোন ধাতব অক্সাইডটি বিজারিত হয়ে ধাতুতে পরিণত হয়? সঠিক উত্তর হলো মার্কিউরিক অক্সাইড। 7 নম্বর প্রশ্ন হলো, একটি আয়তাকার কাঁচের স্ল্যাবের পরস্পর বিপরীত দুটি তলের মধ্য দিয়ে যাওয়ার ক্ষেত্রে আপতিত রশ্মি ও নির্গত রশ্মির মধ্যে সম্পর্ক বিষয়ে কোনটি সঠিক? সঠিক উত্তর হলো অপশান এ, অর্থাৎ নির্গত রশ্মিটি আপতিত রশ্মির অভিমুখে সমান্তরাল হয়, তবে এক পাশে সামান্য বেঁকে যায়, এটি হলো সঠিক উত্তর। 8 নম্বর প্রশ্ন, কোন অঙ্গাণুটিকে কোষের আত্মঘাতী থলি বলা হয়? সঠিক উত্তর হলো অপশান সি, অর্থাৎ লাইসোজোমকে কিন্তু কোষের আত্মঘাতী থলি বলে। লাইসোজোম কী করে, কোষের ভিতরে যে সমস্ত অপ্রয়োজনীয় বা বর্জ্যবস্তু সেগুলোকে নিজের ভিতরে নিয়ে নিজেকে বাস্ট করে, এভাবে কিন্তু মানে আত্মঘাতী থলি এই কারণে কিন্তু বলা হয়, কারণ ও শরীরে কোষের ভিতরে যে সমস্ত বাজে জিনিস বা বর্জ্য পদার্থ সেটাকে নিষ্কাশনের কাজে লাগে, সেই কারণে একে আত্মঘাতী থলি বলা হয়। 9 নম্বর প্রশ্ন হলো, একটি বল দ্বারা কৃত কার্যকে যখন ধনাত্মক বলে বিবেচনা করা হয়, মানে কখন ধনাত্মক বল একটি বল দ্বারা কার্যকে বিবেচনা করা হয়? সঠিক উত্তর হলো যখন সরণের অভিমুখ বলটির একটি উপাংশ কাজ করে। এটিকে ধনাত্মক কীভাবে বলবে, মানে ধরো এটা একটা বস্তু, এই বস্তুটি ধর একটি সারফেসের উপরে এই দিক থেকে বল প্রয়োগ করা হচ্ছে এবং বস্তুটির সরণ যদি এই দিকে হয়, তখন কিন্তু মানে যেই দিকে বল প্রয়োগ করা হচ্ছে সেই দিকে যদি বস্তু সরণ হয়, সেক্ষেত্রে কিন্তু ধনাত্মক কার্য হিসেবেই ধরা হয়। কিন্তু কোনো বস্তুকে যদি বল প্রয়োগ এই দিকে করা হয় এবং বস্তুটি যদি রিভার্সে এই দিকে
ক্রিয়া করে তার বিপরীত দিকে এবং সরণ এদিকে হয়, তখন কিন্তু সেটি ঋণাত্মক বলে বিবেচনা করা হবে। এরপর আসি 10 নম্বর প্রশ্নতে। 10 নম্বর প্রশ্ন হলো, নিচের ভাজক কলাগুলোর মধ্যে কোনটি বিটপ অংশ এবং শিকড়ের শেষে দৈর্ঘ্যের বৃদ্ধির জন্য দায়ী? সঠিক উত্তর হলো অগ্রস্থ ভাজক কলা। এই অগ্রস্থ ভাজক কলার জন্যই কিন্তু বিটপ এবং যে শিকড়ের শেষে যে দৈর্ঘ্য বৃদ্ধি সেটি কিন্তু হয়। 11 নম্বর প্রশ্ন হলো, নিচের বিকল্পগুলির মধ্যে কোনটি একটি গর্ভনিরোধক পদ্ধতি নয়? সঠিক উত্তর হলো ভ্রূণের গর্ভপাত। এটিতে কিন্তু গর্ভনিরোধক হয় না, কারণ গর্ভপাত মানে কোনো মানে গর্ভে প্রেগনেন্ট হওয়ার পরেই কিন্তু ভ্রূণের তৈরি হয়। তো ভ্রূণ তৈরি হয়ে গেছে মানে কি আগেই কিন্তু গর্ভ নিরোধক হয়নি, সেই কারণেই হয়নি। তো সেইগুলো কী হবে, সেই জন্য বি, সি এবং যে ডি তিনটে অপশান, এই তিনটে অপশান কিন্তু সঠিক হয়ে যাবে। এরপর আসি 12 নম্বর প্রশ্ন। একটি পাত্রে ভরা একটি তরল একই উচ্চতায় কোন চাপে প্রয়োগ করে বা কী চাপ প্রয়োগ করে? সেটি হলো পাত্রটি সব দিকে সমানভাবে চাপ প্রয়োগ করে। অর্থাৎ একটি পাত্রে ভরা একটি তরল একই উচ্চতায় পাত্রটি সব দিকে সমানভাবে চাপ প্রয়োগ করে। এই কারণেই তরল কী হয়, এই কারণেই তরলকে যে পাত্রে রাখা হয় তরল সেই পাত্রের আকার কিন্তু ধারণ করে। 13 নম্বর প্রশ্ন হলো, তড়িৎ বর্তনীতে প্লাগ কি এর কাজ কি? সঠিক উত্তর হলো অপশান সি। এটি বর্তনীকে সংযুক্ত করতে এবং বর্তনীর সংযোগ বিচ্ছিন্ন করতে সহায়তা করে। এটি হলো সঠিক উত্তর। 14 নম্বর প্রশ্ন, কলয়েডীয় কণাগুলিকে কোন পদ্ধতি দ্বারা পৃথক করা হয়? সঠিক উত্তর হলো সেন্ট্রিফিউগেশন। এর মাধ্যমে কিন্তু যে কলয়েড কণা, সেই কলয়েড কণাগুলিকে পৃথক করা হয়। এবং একটা প্রশ্ন করে যে টিন্ডাল এফেক্ট বা আলোর যে টিন্ডাল এফেক্ট, এই টিন্ডাল এফেক্ট কিন্তু কোথায় লক্ষ্য করা যায়? সেক্ষেত্রে কিন্তু সঠিক উত্তর হবে টিন্ডাল এফেক্ট একমাত্র কলয়েডীয় দবনেতে কিন্তু লক্ষ্য করা যায়। 15 নম্বর প্রশ্ন হলো, নিউটন যেমন ওজনের একক ঠিক তেমনভাবে আর কিসের একক? কোশ্চেনটা এভাবে হবে যে নিউটন যেমন ওজনের একক ঠিক তেমনভাবে কী হলো চাপের একক? সঠিক উত্তর হবে হলো পাস্কাল। অর্থাৎ পাস্কাল হলো চাপের একক। এরপর আসি 16 নম্বর প্রশ্ন। একজন ব্যক্তি একটি বিশাল আকারের স্থির বস্তুকে যেমন পার্ক করা ট্রাক বল প্রয়োগ অর্থাৎ বল এফ প্রয়োগ করে ধাক্কা দেয়। বস্তুটি বল এফ প্রয়োগ করে পিছনের দিকে ধাক্কা দেয়। তৃতীয় সূত্র অনুযায়ী প্রতিক্রিয়া বলটি সমান এবং বিপরীত হলেও বস্তুটির ত্বরণ ঘটে না কেন? সঠিক উত্তর হলো অপশান বি। অর্থাৎ ক্রিয়া ও প্রতিক্রিয়া বল ভিন্ন বস্তুর উপর কাজ করে, কিন্তু স্থির বস্তুটির উপর স্থির ঘর্ষণ প্রয়োগকৃত ধাক্কা বল এফ এর ভারসাম্য বজায় রাখে। এটি হলো সঠিক উত্তর। উত্তরটি আরেকবার পড়ে দিচ্ছি। অপশান বি হলো ক্রিয়া ও প্রতিক্রিয়া বল ভিন্ন বস্তুর উপর কাজ করে, কিন্তু স্থির বস্তুটির উপর স্থির ঘর্ষণ প্রয়োগকৃত ধাক্কা বল এফ এর ভারসাম্য বজায় রাখে। এটি হলো সঠিক উত্তর। এফ মানে কি এখানে যে বলের যে ধাক্কা ভারসাম্য সেটি কিন্তু বজায় রাখে। 17 নম্বর প্রশ্ন হলো, মেন্ডেলের পরীক্ষায় তিনি যখন একটি দীর্ঘ টিটি এবং একটি খড়ব অর্থাৎ ছোটো হাতের টিটি মটর গাছের সংকরায়ন ঘটান, তখন তিনি F1 অপত্যজনিতে কী পর্যবেক্ষণ করেন? সঠিক উত্তর হলো অপশান বি। অর্থাৎ সবগুলি অপত্যজনই দীর্ঘ হয়। এটি হলো সঠিক উত্তর। F1-এ কিন্তু সমস্ত অপত্যজনই দীর্ঘ হয়, এটি তোমরা মনে রাখবে। 18 নম্বর প্রশ্ন হলো, দুটি বিন্দুর মধ্যে বিভব পার্থক্যকে কীভাবে গণনা করা হয়? সঠিক উত্তর হলো অপশান সি। অর্থাৎ বিভব পার্থক্য সমান কি? কৃতকার্য ভাজিত আধান। অর্থাৎ কৃতকার্যকে আধান দিয়ে ভাগ করলে কিন্তু বিভব পার্থক্য পাওয়া যায়। 19 নম্বর প্রশ্ন হলো, একটি স্টেথোস্কোপের মাধ্যমে একজন রোগীর হৃদস্পন্দনের শব্দ কীভাবে চেস্ট পিস থেকে ডাক্তারের কানে পৌঁছয়? সঠিক উত্তর কী হবে? শব্দের একাধিক প্রতিফলনের মাধ্যমে। তোমরা দেখেছো যে স্টেথোস্কোপে যে নল থাকে সেই নল কিন্তু হাওয়া থাকে। সেই হাওয়া যে নলের থাকে ওই নলের মধ্যে কিন্তু যে চেস্ট পিস বুকের উপরে ধরা হয়, ওই চেস্ট পিসের যে সাউন্ড, সেই সাউন্ড কিন্তু একাধিকবার ওই নলের মাধ্যমে প্রতিফলিত হয়ে কিন্তু ডাক্তারের কানে গিয়ে পৌঁছায়। এটি হলো সঠিক উত্তর। 20 নম্বর প্রশ্ন কি? সপুষ্পক উদ্ভিদের ক্ষেত্রে অঙ্গজ জননের সুবিধা কোনটি? সেটি হলো অপশান ডি। অর্থাৎ বীজ থেকে উৎপন্ন চারার চেয়ে এই পদ্ধতিতে উৎপন্ন চারাগুলি ফুল ও ফল তুলনামূলকভাবে আগে ধরতে পারে। এই কারণে কিন্তু সপুষ্পক উদ্ভিদের ক্ষেত্রে অঙ্গজ জনন করা হয়। 21 নম্বর প্রশ্ন হলো, বায়ুমণ্ডলের উপরের স্তরে কোনটি অতিবেগুনি রশ্মির বিকিরণ থেকে ভূপৃষ্ঠকে রক্ষা করে? সঠিক উত্তর হলো ওজোন।
ওজোন গ্যাসের যে স্তর, সেই স্তর কিন্তু অতিবেগুনি রশ্মির বিকিরণ থেকে ভূপৃষ্ঠকে রক্ষা করে। যদি জিজ্ঞাসা করে যে ওজোন স্তর বায়ুমণ্ডলে কোন স্তরে থাকে, সেটি কিন্তু তোমরা মনে রাখবে যে স্ট্র্যাটোস্ফিয়ার স্তরে কিন্তু এই ওজোন গ্যাসকে পাওয়া যায়। এবং যদি জিজ্ঞাসা করে যে ওজোন গ্যাসের সংকেত কী, সেটি হলো O3। এটি তোমরা মনে রাখবে, O3 হলো ওজোন গ্যাসের সংকেত। এবং ওজোন গ্যাসের যদি গন্ধ জিজ্ঞাসা করে, ওজোন গ্যাসের গন্ধ কীরকম, ওজোন গ্যাসের গন্ধ হলো কিন্তু পচা মাছের মতো গন্ধ। এটি হলো ওজোন গ্যাস বা আষ্টে গন্ধ, সেটি হলো কিন্তু ওজোন গ্যাসের গন্ধ। 22 নম্বর প্রশ্ন হলো, লোহার অপেক্ষায় প্রতিরোধে সাধারণত কোন পদ্ধতিটি ব্যবহার করা হয়? সঠিক উত্তর হলো অপশন বি, অর্থাৎ ধাতুটিতে রং বা তেলের প্রলেপ দেওয়া হয়। এর মাধ্যমে কিন্তু যে লোহার অপক্ষয় যে প্রতিরোধ, সেটি এর মাধ্যমেই করা হয়। 22 নম্বর প্রশ্ন হলো, যখন কঠিন লেড নাইট্রেট উত্তপ্ত করা হয়, তখন একটি হলুদ অবশেষ PbO থাকে এবং দুটি গ্যাস উৎপন্ন হয়, একটি লালচে বাদামি এবং অন্যটি দহনে সহায়তা করে। এই গ্যাসগুলির নাম কি? সঠিক উত্তর হলো নাইট্রোজেন ডাইঅক্সাইড এবং অক্সিজেন। 24 নম্বর প্রশ্ন হলো, কোনো বস্তুর প্রাথমিক এবং চূড়ান্ত অবস্থানের মধ্যে সংক্ষিপ্ততম দূরত্বকে কী বলা হয়? সেটি হলো সরণ। সরণ কি? মানে ধরো একটা বস্তু এখান থেকে, অর্থাৎ A পয়েন্ট থেকে স্টার্ট করে B পয়েন্টে গেল। B পয়েন্টে যদি এভাবে ঘুরে ফিরে এখান থেকে যদি এখানে B পয়েন্টে এখানে এসে পৌঁছায়, এটা ধরো B পয়েন্ট, তখন বলেছে এটা হলো প্রাথমিক এবং এটি হলো কিন্তু চূড়ান্ত। এই প্রাথমিক ও চূড়ান্ত অবস্থানের মধ্যে সংক্ষিপ্ততম দূরত্ব, মানে A এবং B এর মধ্যে যে এই যে দূরত্ব, এই দূরত্বটিকে কিন্তু বলা হচ্ছে সরণ। অর্থাৎ যে দুটি বিন্দুর মধ্যে, প্রাথমিক ও চূড়ান্তের মধ্যে যে সর্বনিম্ন দূরত্ব, তাকেই কিন্তু সরণ বলা হয়। এরপর আসে 25 নম্বর প্রশ্ন, অর্থাৎ বিজ্ঞানের শেষ প্রশ্ন। মৌমাছির সাধারণ নামের সাথে এর বিজ্ঞানসম্মত নাম মেলাতে বলেছে। সঠিক উত্তর কোনটি? অপশন ডি। অপশন ডি মানে কি? একের সাথে বি, অর্থাৎ ভারতীয় মৌমাছি সেটি কী হবে? এপিস সেরেনা ইন্ডিকা। ইন্ডিকা থাকলে কিন্তু ম্যাক্সিমাম কিন্তু ভারতীয় হয়। এরপর আসি 2-এর সি, অর্থাৎ রক বি, সেটি কি? সেটি হলো কিন্তু এপিস ডরসাটা। এটি হলো কিন্তু সঠিক উত্তর। এরপর হচ্ছে 3-এর ডি, অর্থাৎ লিটিল বি, এটি কী হবে? এপিস ফ্লোরিয়া। এবং 4-এর কি? 4-এর হলো ইতালিয়া মৌমাছি, এটির কী হবে? এপিস মেলিফেরা। এটি হলো সঠিক উত্তর। এরপর আসি বিজ্ঞানের প্রশ্নতে। বিজ্ঞান শেষ হয়ে গেল, এরপর আসি জিকের প্রশ্নতে, জিকে এবং কারেন্ট অ্যাফেয়ার্স। এখানে দেখতেই পাচ্ছ 81 নম্বর প্রশ্ন থেকে স্টার্ট, জেনারেল অ্যাওয়ারনেস অ্যান্ড কারেন্ট অ্যাফেয়ার্স। এখানে প্রথম প্রশ্ন কী দিয়েছে, যে 2025-26 সালের কেন্দ্রীয় বাজেট অনুসারে ভারতের পাণ্ডুলিপি ঐতিহ্যের নথিভুক্তকরণ এবং সংরক্ষণের জন্য কোন মিশন চালু করা হয়? সঠিক উত্তর হলো জ্ঞান ভারতম মিশন। এটি হলো সঠিক উত্তর। 82 নম্বর প্রশ্ন হলো, ভূবিজ্ঞান মন্ত্রকের তথ্য অনুযায়ী ভারতে ভূমিকম্প পর্যবেক্ষণ কেন্দ্রের সংখ্যা 2014 সালে 40টি ছিল, যা বৃদ্ধি পেয়ে 2025 সালে ফেব্রুয়ারিতে কতগুলি হয়েছে? সেটি হলো 168। 83 নম্বর প্রশ্ন, 2025 সালের এপ্রিলে ভারতীয় রিজার্ভ ব্যাঙ্ক কর্তৃক ঘোষিত সংশোধিত পলিসি রেপো হার কত? সেটি হলো 6%। 84 নম্বর প্রশ্ন, 2021 সালের মে মাসে সোলার ডিফেন্স অ্যান্ড এরোস্পেস লিমিটেড, অর্থাৎ SDAL এর দ্বারা সফলভাবে তৈরি ও পরীক্ষিত এবং সমন্বিত ড্রোনের ব্যবহারের ফলে আসা হুমকি মোকাবিলা করার জন্য তৈরি অস্ত্রের নাম কি? সেটি হলো ভার্গবাস্ত্র। এটি হলো সঠিক উত্তর। 85 নাম্বার কি? 85 নম্বর প্রশ্ন হলো, 2025 সালের ফেব্রুয়ারিতে মুক্তিপ্রাপ্ত যে ছাভা সিনেমা হয়েছিল ভিকি কৌশলের দ্বারা অভিনীত, ওই ছাভা সিনেমার পরিচালক কে ছিলেন? সঠিক উত্তর হলো লক্ষণ উতেকার। তিনি ছিলেন এই সিনেমার পরিচালক। 86 নম্বর প্রশ্ন হলো, 2025 সালে অস্ট্রেলিয়ান ওপেনে মহিলাদের একক শিরোপা কে জিতেছেন? সঠিক উত্তর হলো ম্যাডিসন কিজ। তিনি কিন্তু 2025 সালের অস্ট্রেলিয়ান ওপেনে মহিলাদের শিরোপা জিতেছেন। 87 নম্বর প্রশ্ন হলো, 2025 সালের 17ই জুনের ঘোষণা অনুযায়ী কোন প্রতিষ্ঠান কর্কট রোগের বা ক্যান্সার রোগের চিকিৎসার জন্য ঘরের তাপমাত্রায় ন্যানোকাপ মরফোলিস সহ প্রি-গ্যালেটেড সেমি সেলস, অর্থাৎ SS তৈরি করতে একটি অভিনব ওয়ান স্টেপ কলয়েডাল সংশ্লেষণ পদ্ধতি উদ্ভাবন করেছে? সঠিক উত্তর হলো INST মোহালি, অর্থাৎ ইনস্টিটিউট অফ ন্যানো সায়েন্স অ্যান্ড টেকনোলজি যে মোহালি ব্রাঞ্চ, সেখানে কিন্তু হয়েছে। 88 নম্বর প্রশ্ন কি? 88 নম্বর প্রশ্ন হলো,
রাইসিনা ডায়ালগ 2025-এ প্রকাশিত কোন বইটি স্থিতিশীল জল ব্যবস্থাপনার জন্য বাজারভিত্তিক প্রক্রিয়া হিসাবে ওয়াটার ক্রেডিটের উপর ফোকাস করে? সঠিক উত্তর হলো ট্রেডিং ব্লু গোল্ড এবং এ ব্লুপ্রিন্ট ফর ওয়াটার ক্রেডিট ভ্যালুয়েশন ইন ইন্ডিয়া, এটি হলো সঠিক উত্তর। 89 নম্বর প্রশ্ন হলো 2025 সালে দোহা ডায়মন্ড লিগে 90.23 মিটার দূরত্বে জ্যাভলিন ছুঁড়ে কে নতুন রেকর্ড তৈরি করেছিলেন? সঠিক উত্তর হলো আমাদের ভারতের গোল্ডেন বয় অর্থাৎ নীরজ চোপড়া। 90 নম্বর প্রশ্ন হলো কোন ভারতীয় শহর প্রথম সার্টিফাইড গ্রিন মিউনিসিপ্যাল বন্ড জারি করে? সেটি হলো গাজিয়াবাদ। 91 নম্বর প্রশ্ন 24শে মে 2025 তারিখে নতুন দিল্লিতে নীতি আয়োগের 10ম গভর্নিং কাউন্সিলের সভায় কে সভাপতিত্ব করেন? সঠিক উত্তর হলো নরেন্দ্র মোদী, তিনিই কিন্তু সভাপতিত্ব করে আসছেন। নীতি আয়োগ কবে ভারতে কার্যকর হয়েছিল সেটা তোমরা কমেন্টে জানিও। 92 নম্বর প্রশ্ন হলো 2025 সালে ফেব্রুয়ারিতে প্রকাশিত রামসার ইনফরমেশন সিট অনুসারে তামিলনাড়ুর কোন পাখিরালয়কে রামসার সাইট হিসেবে মনোনীত করা হয়? সঠিক উত্তর হলো সাক্করাকোট্টি পাখিরালয়। এটা কিন্তু তোমরা বাংলাতে যদি পড়তে অসুবিধা, এখানে ইংলিশ দেওয়া আছে যে সাক্করাকোট্টই বার্ড স্যাংচুয়ারি, এটি হলো সঠিক উত্তর। 93 নম্বর প্রশ্ন হলো 2025 সালে এপ্রিল মাসে কোন দেশ 32তম ইলেটস বিশ্ব শিক্ষা শীর্ষ সম্মেলনের আয়োজন করেছিল? সঠিক উত্তর হলো সংযুক্ত আরব আমিরশাহী, এটি হলো সঠিক উত্তর। 94 নম্বর প্রশ্ন হলো ওয়েবস 2025-এর সময় ওড়িশার মুখ্যমন্ত্রী ভারতের দেশীয় খেলাধুলার বিশ্বব্যাপী স্বীকৃতি অর্জনের কথা উল্লেখ করেছিলেন? কোন শীর্ষ সম্মেলনে তিনি এই বক্তব্য রাখেন? সঠিক উত্তর হলো ওয়ার্ল্ড অডিও ভিজুয়াল অ্যান্ড এন্টারটেনমেন্ট সামিট। এখানে কিন্তু ওড়িশার মুখ্যমন্ত্রী ভারতের দেশীয় খেলাধুলার যে বিশ্বব্যাপী স্বীকৃতি অর্জন সেটি কিন্তু উল্লেখ করেছিলেন ওয়েবস 2025-এ, এটি হলো সঠিক উত্তর। 95 নম্বর প্রশ্ন হলো 2025 সালের 9 জুনের একটি নিউজ আপডেট অনুযায়ী কতগুলি দেশ কর্তৃক অনুমোদিত হওয়ার 120 দিন পর গভীর সমুদ্র চুক্তি কার্যকর হবে? সেটি হলো 60 দিন। 96 নম্বর প্রশ্ন 2025 সালের জুন মাসে বেঙ্গালুরুর কোন স্টেডিয়ামের কাছে হুড়োহুড়ির কারণে পদপিষ্ট হওয়ার ঘটনা ঘটে? সঠিক উত্তর হলো এম চিন্নাস্বামী স্টেডিয়াম। 97 নম্বর প্রশ্ন হলো 2025 সালের সেপ্টেম্বরে কোন অঞ্চল বর্ধিত নিরাপত্তার জন্য প্রতিটি জেলায় মহিলাদের উদ্দেশ্যে একটি বিশেষ পুলিশ স্টেশন বা ডেডিকেটেড ওমেন পুলিশ স্টেশন স্থাপনের পরিকল্পনা করেছিল? সঠিক উত্তর হলো দিল্লির 15টি জেলার প্রত্যেকটি জেলাতে একটি করে। 98 নম্বর প্রশ্ন হলো 2025 সালের জুলাই মাসে ভারতে কোন রাজ্য আরও দক্ষতার সঙ্গে এবং নিরাপদভাবে মশার সংখ্যা ট্র্যাক করা এবং নিয়ন্ত্রণের জন্য স্মার্ট মসকিউটো সার্ভিলেন্স সিস্টেম চালু করে? সেটি হলো অন্ধ্রপ্রদেশ। 99 নম্বর প্রশ্ন হলো 2025 সালে লরিয়া স্পোর্টসম্যান অফ দ্য ইয়ারের একমাত্র ট্র্যাক অ্যান্ড ফিল্ড বিজয়ী হিসাবে কোন পুরুষ ফিল্ড অ্যাথলিট উসেন বোল্টের সঙ্গে যোগ দেন? সেটি হলো মন্ডো ডুপ্ল্যান্টিস, তিনি কিন্তু যোগ দিয়েছিলেন উসেন বোল্টের সাথে। আমরা জানি কি পৃথিবীর সবচেয়ে দ্রুততম মানুষকে, সেটা হলেন উসেন বোল্ট, তিনি জামাইকা দেশের একজন স্পোর্টসম্যান। 100 নম্বর প্রশ্ন হলো কর্ণাটক সংশোধনী বিল 2025-এ প্রকৃত বাল্যবিবাহ সংঘটিত হওয়ার আগে কোন প্রথা বা আচার অনুষ্ঠানের জন্য শাস্তির প্রস্তাব দেওয়া হয়েছে? সেটি হলো অপ্রাপ্তবয়স্কদের বাগদান, এটি হলো সঠিক উত্তর। এখানে আজকের ভিডিওটি শেষ করলাম। সকলকে শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো এবং চ্যানেলের প্লেলিস্ট অপশানে যাবে, প্লেলিস্ট অপশানে দেখবে আরআরবি গ্রুপ ডি প্রিভিয়াস ইয়ার কোশ্চেন বলে একটি প্লেলিস্ট বানিয়ে দিয়েছি, ওখান থেকে তোমরা পুরো ভিডিওটি সমস্ত যে ভিডিও 106টা শিফটের একে একে আপলোড হবে তোমরা পেয়ে যাবে ওখানেতেই। ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। ধন্যবাদ।